নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনার কথা শুনতে আজ এসেছি আমি পারমিতা। তবে সবার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। সুপ্রিম কোর্টের পর পরিবেশ বান্ধব বাজিতে ছাড়পত্র হাইকোর্টের। দীপাবলিতে 2 ঘন্টা পোড়ানো যাবে বাজি, নির্দেশ মানা হচ্ছে কিনা খতিয়ে দেখবে দূষণ পর্ষদ। কালীপুজোর মণ্ডপে নো এন্ট্রি, নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিষেধাজ্ঞা বহাল জগদ্ধাত্রী ও কার্তিক পুজোতেও। পুর নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা, 19 ডিসেম্বর কলকাতা হাওড়া পুরসভা নির্বাচন, 22 ডিসেম্বর ভোট গণনা। কালীপুজোর পর জারি হবে বিজ্ঞপ্তি। আগরতলা পুর ভোটে মনোনয়ন জমা তৃণমূলের 51টি ওয়ার্ডের সবকটিতে প্রার্থী দিল ঘাসফুল শিবির। একই সঙ্গে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। সিপিএম কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত, আগামী দিনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারে তৃণমূলে। দিল্লিতে দাঁড়িয়ে আসল লড়াই 24 জাগো বাংলার সম্পাদকীয়তে উল্লেখ। সাম্প্রতিক ভোটে বাংলা দেখিয়ে দিয়েছে বিজেপিকে হারানো সম্ভব। অবিজেপি সব দলগুলিকে মিলিতভাবে কাজ করতে হবে। বিরোধী ঐক্য নিয়ে মন্তব্য ডেরেকের। রাজীবের ঘর বাপসির পর থেকে কটাক্ষের বন্যা কল্যাণের। কখনো ঘুরিয়ে সমালোচনা, কখনো বেসুরো গলায় গান। খোঁজা মারতে ছাড়ছেন না শুভেন্দুকেও। এখনই বাড়ছে না বাস ভাড়া, বিকল্প জ্বালানি নিয়ে চিন্তাভাবনা পরিবহন দপ্তরের, জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। সুভাষগ্রাম থেকে গ্রেফতার সন্দেহভাজন জেএমবি জঙ্গি। ধৃত আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার জাল ভোটার ও আধার কার্ড। 24 ঘন্টার মধ্যে থিয়েটার রোডের বৃদ্ধা খুনের কিনারা। গ্রেফতার প্রাক্তন গাড়ির চালক। 11 নভেম্বর পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ। হাইকোর্টের নির্দেশে বাজি বন্ধে তৎপর পুলিশ। বিধাননগর সহ বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশি, মাইকিং। কোনটা পরিবেশ বান্ধব বাজি বুঝতে হিমশিম অবস্থা পুলিশের। দীর্ঘ 2 বছর পর খুলল বিশ্বভারতী। 50% কর্মী আধিকারিক অধ্যাপকদের নিয়ে খুলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের টিকাকে ছাড়পত্র দিল হু। জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় 14% সংক্রমণের হার বৃদ্ধি। একদিনে আক্রান্ত 11,903 জন, যদিও কমেছে দৈনিক মৃত্যু। মৃতের সংখ্যা 311। শীতের আমেজ বাড়ছে বাংলায়। দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় সকালের দিকে সামান্য কুয়াশা। পশ্চিমের জেলাগুলিতে বেশি অনুভূত শীতের আমেজ। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। স্বপ্ন দেখেছিলেন কবি, স্বপ্ন দেখেছিলেন আগামী প্রজন্মের জন্য বিশ্বকে বাসযোগ্য করে তোলার। সুকান্তের সেই স্বপ্ন যুগে যুগে ধাক্কা খাচ্ছে ভারত তথা গোটা বিশ্ব জুড়েই। তবু আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, বিশ্বকে শিশুদের জন্য বাসযোগ্য করে তুলতে। আর সেই স্বপ্ন দেখেই কোন দেশ কি অবস্থায় আছে তার একটা সার্ভে করতে শুরু করেছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট নামের একটি সংস্থা। সংস্থার সদর দফতর আমেরিকার ওয়াশিংটনে। সংস্থাটির উদ্দেশ্য বিশ্বজুড়ে আইনের শাসন থেকে সার্বিক শৃঙ্খলার ছবিটা তুলে ধরা। 2006 সাল থেকে তারা এই কাজ করে চলেছে। এবছর যে ইন্ডেক্স তারা প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে 139টি দেশের মধ্যে ভারতের স্থান 79তম। এই তালিকায় বিশ্বের প্রথম দেশ ডেনমার্ক, দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ফিনল্যান্ড, আর সবচেয়ে নিচের দিকে রয়েছে ভেনেজুয়েলা, কম্বোডিয়া, কঙ্গো। এবছর 139টি দেশের 4,200 জন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। পৌঁছে গেছে 1,38,000 বাড়িতে। বোঝার চেষ্টা করেছে তারা কতটা স্বাধীনভাবে বাস করছে, আর্থিকভাবে কতটা সঙ্গতিপূর্ণ তারা। প্রত্যেকের জীবনযাত্রার নানা দিক খতিয়ে দেখেই তৈরি হয়েছে এই তালিকা, যেখানে ভারত পেয়েছে 79তম স্থান। সাম্প্রতিককালে ভারত যখন নিজেকে আর এক সুপার পাওয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, তখন বিশ্ব তালিকায় ভারতের এই অবস্থান মোটেই শোভনীয় নয়। আর এই সূচকে বুঝিয়ে দেয় ভারতে অন্যায় অবিচারের ছবিটা, বুঝিয়ে দেয় বিচারের বাণী এখানে কতটা
নীরবে নিভৃতে কাঁদে, জানান দেয় আমাদের 130 কোটির দেশে নৈতিক অধিকার ঠিক কতটা বিপন্ন, কিভাবে থাবা বসাচ্ছে দুর্নীতি। এখানে দেখা যাচ্ছে আইনের শাসনের নিরিখে বেশ পিছিয়ে আছে ভারত। 139টি দেশের মধ্যে ভারতের স্থান 52। কতটা দুর্নীতিমুক্ত আমাদের দেশ? সমীক্ষা বলছে এক্ষেত্রে ভারতের স্থান 95। 3টি বিষয় এক্ষেত্রে খতিয়ে দেখা হয়েছে। একটি ঘুষ খাওয়া, দ্বিতীয়টি প্রভাব খাটিয়ে স্বার্থ সিদ্ধি, আর তৃতীয় সরকারি টাকা নয় ছয়। এই সব ক্ষেত্রেই আমাদের দেশ যথেষ্ট খারাপ, তা জানিয়ে দিয়েছে সমীক্ষা। এরপর আসুন সরকারের স্বচ্ছতা নিয়ে ক্ষেত্রে ভারতের স্থান 40তম। মানবাধিকার লঙ্ঘনের দিক থেকে বেশ খারাপ অবস্থান এদেশের। 139-এর মধ্যে 93তম। সম্পত্তি এবং ব্যক্তি নিরাপত্তার দিক থেকে ভারতের স্থান 121তম। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ব্যক্তি নিরাপত্তায় ভারতের স্থান একেবারে তলানিতে। দেশের নাগরিকরা কতটা বিচার পায় ভারতে, এক্ষেত্রেও সূচক যথেষ্টই লজ্জাজনক। 139-এর মধ্যে স্থান 110। আর এই নিয়ে শুনব আপনার কথা। বুঝতে চাইব বিশ্ব তালিকায় ভারতের যে ছবি ফুটে উঠেছে তা নিয়ে কি ভাবছেন আপনি। আপনার কথা শুনব, তবে একটা ছোট্ট বিরতির পর। এই মুহূর্তে স্বপন দাস রয়েছেন টেলিফোনে আমার সঙ্গে। বলুন স্বপন বাবু, নমস্কার আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন। বলছি, নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবে দেশের সমস্ত কিছু অধঃপতনেই যাবে। কোনোদিন আবার উপরে উঠতে হবে না। 141টা হোক আর 52টা দিয়ে হোক, তাতে কিছু যায় আসে না। নরেন্দ্র মোদীর নেতা মন্ত্রীরা যে সমস্ত ভাষা বলে থাকেন, যা অপকর্ম করে চলছেন, উনি কাউকে শাসন করে রেখেছেন? আর উনি যেভাবে তেলের দাম বাড়াচ্ছে, কোনো মন্ত্রী কি বলছে একবারও যে আপনি এটা কি করছেন? ওনার দলের মধ্যে যে থাকবে সে যত বড় চোর হোক, যতই অন্যায় করুক, উনি কিছু বলবেন না। আর উনি যা করে বেড়াবে ওনাকেও কেউ কিছু বলবে না। তো দেশ দিন দিন অধঃপতনের দিকে যাবে, আর আমরা এর থেকে কবে মুক্তি পাবো সেই আশে আছি। শুভ সন্ধ্যা, রাখছি। অনেক ধন্যবাদ স্বপন বাবু। আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, আপনার কথা এই অনুষ্ঠানে, আপনার কথা আপনারা জানেন যে আপনাদের কথা বলার জায়গা, যেখানে আপনারা আপনাদের নিজেদের মতামত একেবারে নির্ভয়ে টেলিফোন করে আমাদের জানাতে পারেন। আজকের বিষয় হলো ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। তারা একটি সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষায় বিভিন্ন যে দেশ, 139টি দেশের মধ্যে আমাদের দেশের অবস্থান ঠিক কোন জায়গায়, অর্থাৎ আমাদের দেশের নাগরিকরা তারা তাদের মৌলিক অধিকার কতটা প্রয়োগ করতে পারেন, আমাদের দেশে আইনের শাসন ঠিক কতটা বলবৎ, ইত্যাদি বিষয় নিয়েই এই ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট তারা একটি সমীক্ষা চালিয়েছে। এবং সমীক্ষার যে রিপোর্ট উঠে এসেছে আমাদের হাতে, অত্যন্ত লজ্জাজনক। যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একেবারে 79তম স্থানে রয়েছে ভারত। 139-এর মধ্যে 79তম জায়গায় রয়েছে ভারত। বিভিন্ন যে বিষয়গুলি উঠে এসেছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের স্থান 95তে। এমন একটি সমীক্ষা বলছে যেখানে কতটা দুর্নীতিমুক্ত আমাদের দেশ। যখন আমরা এই বিষয়ে কথা বলবো তখন দেখব যে ভারতের স্থান সেখানে 95। এই বিষয়ে আজকে আমরা কথা বলছি এবং জানতে চাইছি আপনাদের কি মতামত এই বিষয় সম্পর্কে। আপনাদের মতামত জানান, টেলিফোন করুন আমাদের, কারণ এই আপনার কথা অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। আপনাদের মতামতের অপেক্ষায় আমরা সবসময় থাকি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় থাকি। আমাদের ক্রলে যে টেলিফোন নাম্বার যাচ্ছে সেই টেলিফোন নাম্বার, দুটো নাম্বার রয়েছে, তার মধ্যে যে কোনো একটিতে টেলিফোন করুন এবং জানান আপনার কি মত। ছোট্ট একটা বিরতি, ফিরছি তারপর। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, যে খবর এই মুহূর্তের সবথেকে বড় খবর বা গুরুত্বপূর্ণ খবর বলা যায়, আপনাদের জানিয়ে রাখবো দাম কমলো পেট্রোল ডিজেলের। লাগাতার মূল্য বৃদ্ধির পর অবশেষে দীপাবলিতে মানুষকে স্বস্তি দিয়ে দাম কমছে পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি কমছে 5 টাকা, ডিজেলের দাম লিটার প্রতি কমতে চলেছে 10 টাকা। উৎপাদন শুল্ক কমায় দাম কমছে জ্বালানির।
আপনাদের জানিয়ে রাখবো, লাগাতার এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের, হেসেলে টান পড়ছিল মধ্যবিত্তের। সমস্ত কিছুতে স্বস্তি। দীপাবলিতে দাম কমলো পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম কমলো লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের দাম কমলো লিটার প্রতি 10 টাকা। উৎপাদন শুল্ক কমায় দাম কমছে জ্বালানির। আজ মাঝরাত থেকেই এই নতুন দাম কার্যকরী হতে চলেছে। আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দীপাবলিতে দাম কমলো পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম কমলো লিটার প্রতি 5 টাকা, ডিজেলের দাম কমলো লিটার প্রতি 10 টাকা। আজ মাঝরাত থেকেই এই নতুন পেট্রোপণ্যের দাম লাগু হতে চলেছে। উৎপাদন শুল্ক কমার ফলেই দাম কমতে চলেছে জ্বালানির। বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল বহুদিন আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল, ডিজেলও সেঞ্চুরি করেছিল কিছুদিন আগেই, কিন্তু আবারও সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে দীপাবলিতে দাম কমলো পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম কমলো লিটার প্রতি 5 টাকা, ডিজেলের দাম কমলো লিটার প্রতি 10 টাকা। উৎপাদন শুল্ক কমার ফলেই দাম কমতে চলেছে জ্বালানির এবং আজ মাঝরাত থেকে এই নতুন পেট্রোল ডিজেলের দাম কার্যকরী হতে চলেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দীপাবলিতে মানুষকে স্বস্তি দিয়ে দাম কমলো পেট্রোল এবং ডিজেলের। পেট্রোপণ্যের দাম কমার ফলে স্বাভাবিকভাবেই যেভাবে যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি ঘটছিল বাজারে, সেই মূল্য বৃদ্ধিতেও এবার হ্রাস টানা যাবে বলেই মনে করা হচ্ছে। উৎপাদন শুল্ক কমার ফলেই দাম কমতে চলেছে পেট্রোপণ্যের। আমাদের এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে। বিরতির পর আবারও আমরা ফিরবো আপনার কথা এই অনুষ্ঠানে। আপনার কথা, আজকে যে বিষয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, সেই বিষয় সংক্রান্ত আলোচনায় আমরা ফিরবো বিরতির পর। আপনার ফোনের অপেক্ষায় রয়েছি, টেলিফোন করুন এবং জানান আপনার কি মত। একটা বিরতির পর আমি পারমিতা আবারও ফিরে এলাম আপনার কথা নিয়ে। আজকে আমরা কথা বলছি, আলোচনা করছি ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। তারা যে সমীক্ষা করেছে সেই সমীক্ষাতে ভারতের স্থান ঠিক কোন জায়গায় এবং আমাদের দেশে যে সমস্ত আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার তা কতটা সুরক্ষিত, কতটা ঠিকভাবে তা রক্ষিত হচ্ছে তা নিয়ে কথা বলবো, আলোচনা করব আজকের আপনার কথা। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন সুজয় চৌধুরী। সুজয় বাবু, আপনাকে নমস্কার জানাই, বলুন কি বলবেন। সুজয় বাবু, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যালো, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য কোনো বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, কে রয়েছেন বলুন। নমস্কার। নমস্কার, বলুন। আমাদের টিভি চ্যানেলে দেখাচ্ছেন, আমাদের এই যে সাধারণত ফেরত পাওয়া যাবে, এটা টাকা তো আর তো ফেরত পাওয়া গেল না। না, আজকে যে বিষয়টা আমরা কথা বলছি সেই বিষয়টা একেবারে ভিন্ন একটি বিষয়। ফোন করলাম যে টাকাটা কি আমরা পাবো, আর 3 বছর মেচিওর হয়ে গেছে। আজকে এই অনুষ্ঠানে এখানে আমরা প্রত্যেক দিনই কিছু বিষয়, কিছু ইস্যু নিয়ে কথা বলি, আলোচনা করি এবং সেই বিষয় সংক্রান্ত আপনার কি মত সেটা জানার চেষ্টা করি। আজকের বিষয়টা কি আপনি জানেন, কি বিষয়ে কথা হচ্ছে? বেশ তপনবাবু, বুঝতে পেরেছি। আপনি একটু থাকুন, আমাদের সঙ্গে থাকুন, মন দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকুন। আর কেউ রয়েছেন টেলিফোনে এই মুহূর্তে? হ্যালো, আজকে আমরা যে বিষয়ে কথা বলছি,
যে 139টি যে দেশ, তার মধ্যে ভারতের স্থান দেখা যাচ্ছে 79তম জায়গায়, এবং এই তালিকায় বিশ্বের প্রথম দেশ হচ্ছে ডেনমার্ক, দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ফিনল্যান্ড, সবচেয়ে নিচের দিকে সেখানে রয়েছে ভেনেজুয়েলা, কম্বোডিয়া এবং কঙ্গো। 139টি দেশের 4200 জন বিশেষজ্ঞের সঙ্গে এই সংস্থাটি কথা বলেছে এবং তারপরেই এই ইন্ডেক্স প্রকাশিত হয়েছে। আপনি কি বলেন, আপনার কি মত এই বিষয় সম্পর্কে? অতি অবশ্যই টেলিফোন করে জানান আমাদের। সুজয় চৌধুরী এই মুহূর্তে টেলিফোন লাইনে। বলুন সুজয় বাবু, নমস্কার। নমস্কার, ডাঙ্গার থেকে সুজয় চৌধুরী বলছি। আজকে যে বিশ্ব সমীক্ষায় আমাদের ভারতবর্ষের দুর্নীতি, নিরাপত্তা, বিচার ব্যবস্থার যেভাবে সমীক্ষা করা হয়েছে, তাতে দেখা গেছে ভারতবর্ষের স্থান একেবারে নিম্নে। এই যে আমাদের ভারতবর্ষে আজকে উন্নয়নমূলক তো কোনো কাজই নাই, কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় আজকে মানুষ দিনের পর দিন কোনো বিচার পাচ্ছে না। আজকে যে মানুষের যে গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য বিভিন্ন ভাবে যে আইন হয়েছে, সেই আইনের মধ্যে মানুষের কোনো আস্থাই থাকছে না। আজকে নিরাপত্তার দিকেও দেখা যাচ্ছে, আজকে যখন কৃষকরা কোনো আন্দোলন করছে, তাকে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে। তাহলে মানুষ যে এক জায়গায় বসে তার আন্দোলন করবে, তাদের নিরাপত্তা কোথায়? আজকে দেখা যাচ্ছে যে সেখানে মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে দুর্নীতি, যে দুর্নীতিতে মানে সমস্ত রাজনৈতিক নেতারা জড়িত, সেই দুর্নীতি আজকে হয়ে যাচ্ছে। মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে। আজকে আমাদের টাকা ইনকাম ট্যাক্স আমাদেরকে দিতে হচ্ছে, মানুষকে জিএসটি দিতে হচ্ছে। সেই সমস্ত টাকা যদি আজকে দুর্নীতি হয়, এবং সেই দুর্নীতি কিন্তু বিশ্ব সমীক্ষায় ধরা পড়ছে, আজকে আমরা কিভাবে ইয়ে করছি? আজকে গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র ভাবে চলছে, কোনো উন্নয়ন নেই। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আজকে কমেছে, কিন্তু একবারে 100 হয়ে গেছে। 10 টাকা কমিয়ে আমাদের কি লাভ হবে? আজকে যেখানে 60 টাকা লিটার ছিল, 70 টাকা পেট্রোলের দাম ছিল, সেইটা 100 টাকা থেকে 10 টাকা কমেছে, 100 টাকা হয়েছে। এইভাবে যদি আমাদের কিভাবে হবে? আজকে দেখতে হবে যাতে দুর্নীতি না হয়, আজকে যাতে নিরাপত্তা মানুষ পায়, সেইভাবে বিচার ব্যবস্থা যাতে পায়, সেইভাবে আজকে আমাদের একটা সরকার তৈরি করতে হবে। আগামী 2024 সালে এই সরকারটাকে যাতে চলে যায়, সেই কাজটা আমাদেরকে করতে হবে। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ সুজয় বাবু। পরের কলার রয়েছেন প্রবীর ব্যানার্জি, বলুন। শুভ দীপাবলি জানিয়ে রাখি। আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমাদের কলকাতা টিভির তরফ থেকে। বলুন। এখন বিষয় হচ্ছে কি, এই যে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, এরা কার? এবার ধরুন এরা একটা সমীক্ষা করে দিতেই পারে। এই যেমনি ধরুন আপনার চীনের ওদের যে পত্রিকা, সান পত্রিকায় দেখবেন ভারতকে সারা পৃথিবী থেকে নিচে দেখানো হয়। এরকম অসংখ্য প্রজেক্ট দেখবেন আমেরিকার বিভিন্ন ডন পত্রিকা, বিভিন্ন পত্রিকায় মাঝে মাঝে কিছু লেখ ছাপা হয়। এই যারা ছাপে তারা যেমন, এবং যারা লিখছে, এদের কাজ হচ্ছে ভারতকে ছোট করে দেখানো। পাশাপাশি দেখুন, আমি কতগুলো বলছি, আজকে শুধু পেট্রোল ডিজেল কমিয়েছে এটা নয়, দেখুন আগে কমালে বলতো ভোট আসছে তাই কমিয়েছে, এখন ভোট নেই। দ্বিতীয় যেটা বলার সেটা হলো, আজকে জানেন ভারতের মাথায় একটা নতুন মুকুট যুক্ত হয়েছে, এটা হলো কোভ্যাক্সিন। পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে ভারতীয় বৈজ্ঞানিকরা তৈরি করেছেন। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি বলি, পৃথিবীর সেরা দেশ যেগুলো, তারা মনে করছে চীনের এই যে উৎপাত, এই উৎপাত ঠেকাতে গেলে আমাদের একত্রিত হবে। আর এই অনুঘটকের কাজটা কিন্তু ভারত করেছে ম্যাডাম, এবং সেই জন্য আপনার কোয়াড তৈরি হয়েছে। কোয়াড বলতে আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, জাপান। এই চীন সমুদ্রে চীনের যে দাদাগিরি, তাই রুখতে একা পারা যাবে না, সংগঠিত হয়েছে এরা। পাশাপাশি এই দেখে মোদিজির পরামর্শে ইউকে, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, ওরা একটা এরকম কোয়াড মতো করেছে, ওরা করে যেটা করছে, যাতে চায়না সির ওপরে
কোন রকমের যে দাদাগিরি, জানেন চীন কি করছে ওখানে, বলেছে চালাতে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে। এই দিনে দিনে এদের এই যে বিস্তারবাদ, তার বিরুদ্ধে কিন্তু মোদিজি প্রথম আপনার ইউএনএ তে গিয়ে বলেছেন, এবং এবারে লাস্ট উনি যে বলে এলেন সিকিউরিটি কাউন্সিলের সভায়, যে এই গাল ভরা নাম আপনাদের রয়েছে, কিন্তু মানুষকে যেভাবে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে একটি দেশ, সাম্রাজ্যবাদী দেশ, সেই দেশটার বিরুদ্ধে আপনারা যদি কোনো ভূমিকা না নেন তাহলে কি হবে? আপনাদের শুধু গাল ভরা নামই থাকবে। এবং আপনাদের, আপনি কি জানেন ম্যাডাম, আর একটা বলি, এই যে এতদিন ধরে কোভ্যাক্সিনকে দিচ্ছিল না, এই কদিন আগে মোদিজি যে G20 মানে গ্রুপ অফ 20 যে সম্মেলনে, ওখানে বিষয়টা তোলার পর এটা চীন আটকে রেখেছিল। আপনারা জানেন উইলিয়াম টেড্রোস, মানে যিনি এখন রাষ্ট্রসংঘের আপনি ইউএনওর যিনি প্রধান হয়ে বসে, হু এর প্রধান হয়ে বসে রয়েছে, একে চীন তো বসিয়েছে। এ হলো সোমালিয়ার একজন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, একেবারে নড়বড়ে লোক, চীন ওরকম একটা লোক বসিয়ে রেখে দিয়েছে। এবং তার কথা মতো দেখুন চীনে আজ অব্দি কিন্তু হলো না, মানে কেউ গিয়ে দেখলো না যে উহানে যে এটা হয়েছে দুষ্টুমিটা, সে করতে দিচ্ছে না। তো ভারতকে এই যে ওয়ার্ল্ড প্রজেক্ট যেটা বলছে, এইগুলো সমস্ত চীনের তৈরি করা, কিভাবে ভারতকে ছোট দেখানো যায়, কারণ ভারতকে কেন্দ্র করে আজকে সারা বিশ্ব একত্রিত হয়েছে। আর শেষ কথাটা বলি, যে কারণে আপনি শুনে অবাক হবেন, আরব আমিরশাহী। প্রবীর বাবু, আমরা না মানে যে বিষয়ে আজকে কথা বলছিলাম বা যে বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি সেই বিষয় ছেড়ে অনেক দূরে চলে গেছেন। আপনি একটু সঙ্গে থাকুন, আমাদের একটু সঙ্গে থাকুন। আমাদের 9:30 পর্যন্ত এই অনুষ্ঠান চলে, আপনি একটু সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য আপনাকে। এই মুহূর্তে ললিত ব্যানার্জি টেলিফোন লাইনে। বলুন ললিত ব্যানার্জি। নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন। আচ্ছা, আমরা ধরে যে সরকার দেখতে পাচ্ছি কেন্দ্রেতে, কিন্তু পুরোপুরি একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রথমে দেখুন, গণতন্ত্রের যে স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভ কিন্তু স্থিতিশীলতা নষ্ট করার জন্য, নিজেদের সংখ্যাগরিষ্ঠতার থাকার জন্য সমস্ত জিনিসকে উপেক্ষা করছে। এবং আমার যেটা মেইন বক্তব্য, সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের যেটা স্তম্ভ, যেটা বলা হয় চতুর্থ স্তম্ভ, সেটা গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ, তা কন্ট্রোল করা হচ্ছে। ভারত নাসি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। দুঃখটা হচ্ছে আমাদের যারা সংবাদ রচয়িতা এবং যে আমাদের যে শরীরের সংগ্রামী যে তাদের বলিদান, এই সমস্তটা আমাদের তাদের কঠোর পরিশ্রম বিফলে যাচ্ছে। এরা কি করছে? সত্যকে সহজে গ্রহণ করার সাহস নেই, ক্ষমতার আস্ফালন সর্বব্যাপী, এবং শাসককুল যে স্বপ্ন দেখাচ্ছে, সত্য প্রকাশ করলে তার গলা টিপে ধরবে। এতে আশ্চর্য কিছু হচ্ছে না। আর সবচেয়ে রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি, এই পেগাসাস স্ক্যান্ডালে সুপ্রিম কোর্ট চোখে চুপ করে যে কথাটা বলেছে, তাতে কিছুটা আশ্বাস করা যাচ্ছে ভারতের গণতন্ত্র কিছুটা নিঃশ্বাস পাচ্ছে। শুধু ভাবতে হবে এই আড়ি পাতাটা কোনো জাতীয় সুরক্ষার দোহাই দিয়ে সুপ্রিম কোর্টে কোনো কাগজপত্র তারা 3 পাতার কাগজ দিয়ে দিল। সুপ্রিম কোর্ট লাস্টে কমিটি দিল, কমিটিতে আমরা এখন 8 সপ্তাহ সময় নিয়েছে, সবাই জানি না। তো আমার এখানে একটা প্রশ্ন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ক্রিকেট খেলায় তারা উল্লাস জানিয়েছে বলে ভারতের কিছু নাগরিক তাদের রাষ্ট্রদ্রোহিতার তকমা দিয়ে তাদের দেখানো হচ্ছে। এটা তো বেশ ললিত বাবু, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। সময় হয়ে গেছে আমাদের একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ আফতাব উদ্দিন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কথায় শুনবো, আপনার কথা বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা, কলকাতা টিভি। আপনি টেলিভিশন সেটের ভলিউমটা একদম শূন্য করে দিন, দিয়ে টেলিফোনে কথা বলুন। ওকে ওকে ম্যাডাম। হ্যাঁ, তো আজকে দেখলাম আপনাদের চ্যানেলে, মূলত এই খবরগুলো আপনাদের এখানেই পাওয়া যায়। আজকে আমরা ভারতবর্ষ স্বাধীনের পরে এতদিন পরে সভ্য সমাজে এগিয়ে এসেও কয়েকদিন আগে দেখলাম যে ক্ষুধাতে ভারতবর্ষ 105 নম্বরে, আজকে দেখছি দুর্নীতিতে ভারতবর্ষ 93 নম্বর। এটাও মনে হয় ম্যাডাম কোথাও না কোথাও আমাদের দেশের 130 কোটি জনগণের এটার জন্য আমরাই কোথাও না কোথাও দায়ী। কারণ হচ্ছে আমরা উন্নত দেশের স্বপ্ন দেখছি, উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমার দেশকে চালানোর প্রচেষ্টা করছি, কিন্তু আমার দেশের যে মূলত ভিত, সেই সামাজিক সুরক্ষা,
মহিলাদের সুরক্ষা, দুর্নীতি মুক্ত সমাজ, ঘুষ মুক্ত চাকরি বাকরি, মেধার ভিত্তিতে এইসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে আমরা যে দেশে বাস করি সে দেশের সংবিধানকে অনেক দূরে সরিয়ে রেখে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক উত্তাপ, এখানে মাসল পাওয়ার, মানি পাওয়ার, ধার্মিক উস্কানি এইসব দিকে মানুষকে ছেলে ফেলে দিয়েছে এবং মানুষের সব থেকে দুর্বল প্রত্যেকটা মানুষেরই, অর্থাৎ যে যে ধর্মের মানুষ আছে তার প্রত্যেকটা একটা দুর্বল পয়েন্ট হচ্ছে যে যার কাছে তার নিজের ধর্ম। তো আমাদের দেশকে একের পর এক বেসরকারি করে সামাজিক দুর্নীতি ভরিয়ে দিয়ে এবং আমাদের দেশকে শিক্ষা দীক্ষার মান থেকে অনেক দূরে পিছিয়ে রেখে আজকে অন্যায় অবিচার এগুলো আমরা 139টা দেশের মধ্যে কোথায় 95, কোথাও 121, কোথাও, অথচ আমরা জনসংখ্যার নিরীক্ষে ভারতবর্ষ এখন পৃথিবীর 2-3 নম্বরে স্থানে আছে। তো এগুলো আমাদের শিক্ষিত সমাজের, উন্নত সমাজের সবারই চোখ রাখা উচিত। রাজনৈতিক যে প্ল্যাটফর্মগুলো আছে এখানে শিক্ষিত লোকের প্রচুর প্রয়োজন আছে যে দেশকে কিভাবে চালাতে হয়, দেশের কতগুলো নিয়ম আইন কানুন কোন দিকটা মানুষের দেখতে হবে, কোনটার জন্য মানুষ কষ্ট পাচ্ছে, দেশে মানুষের খাবারের প্রতিশ্রুতি দিয়ে গরিবি হটাও। এই যে আজকে পেট্রোল পণ্যের 365 দাম বৃদ্ধি করে আজকে 5 টাকা কমিয়েছে, এইগুলো করে মানুষের আই ওয়াশ করছে, ব্রেন ওয়াশ করছে, কিন্তু আদতে আমাদের দেশকে উন্নতির জায়গায় নিয়ে যাওয়ার কথায় অনেক পিছিয়ে নিয়ে চলে আসছে। একদমই, অনেক ধন্যবাদ। জাতিসংঘের কাছে আমাদের মুখ পুড়ে যাচ্ছে। আমরা খেলাধুলা এগিয়ে যাচ্ছি, অনেক পদক পেয়ে আসছি, কিন্তু বিশ্ব যেগুলো মানে আমাদের সম্মানের জায়গা সেই সব জায়গাতে আমাদের মুখ পুড়ে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে পরের কলার দীপক মুখার্জি, বলুন। নমস্কার পরমিতা, গুড ইভিনিং। আমি প্রফেসর ডি মুখার্জি বলছি। বলুন। আপনাকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই এবং আপনাকেও কলকাতা টিভির তরফ থেকে এবং আমার তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বলুন। আপনার কলকাতার সবাইকেই জানালাম, ভালোভাবে কাটান। আচ্ছা, দেখুন এখানে যে প্রসঙ্গটা তুলেছেন ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের রিপোর্ট, এই রিপোর্ট জানার কোনো দরকার নেই। আমরাও যদি নিজেরা প্রজেক্ট করি তারই বুঝতে পারবো যে ভারতবর্ষের আইন শৃঙ্খলা কোথায় চলে গিয়েছে। আপনি দেখুন, যেখানে দাঁড়িয়ে দেশের মানে সরকারের বিরুদ্ধে মুখ খুললে তাকে জেলে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে, যেমন স্ট্যান স্বামী হলেন, তারপরে আরেকজন সাংবাদিক হলেন। আপনার হাতরসের ঘটনা দেখুন, এই রিসেন্টলি যেটা হলো, কোন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে গাড়ি পিষে দিয়ে কৃষকদের চলে গেল, কৃষকরা হাল্লা হুল্লা করছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। সুতরাং এর থেকেই তো প্রমাণিত হয়ে যায় যে ভারতবর্ষের আইন শৃঙ্খলা কোথায়। এটা কেন হচ্ছে জানেন তো? এটা হচ্ছে ভারত তো আমাদের দেশের সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা যে কোনো রকমভাবে বিলগ্নীকরণ করে টাকা নিয়ে আসছে, ব্যবসা বাণিজ্য লাটে উঠে গেছে, ব্যবসা বাণিজ্য নেই, ব্যাংকের কোনো লোন নেই, ব্যবসা নেই। আপনি ব্যাংকে গিয়ে না হাঁ করে বসে আছে, মাছি তাড়াচ্ছে, বলুন ব্যাংকে টাকা রাখবেন এই কথা বলছে। তারপরে শিল্প বন্ধ, ব্যাংকে আপনার জিএসটির ইনকাম নেই। ন্যাচারালি এই তখন হচ্ছে কি, যখন এই সব জিনিসগুলো একেবারে তলানিতে থেকেছে তখন তাদের চোখে অন্ধকার দেখছে, এবারে আইন শৃঙ্খলাতে অবনতি হতে চলেছে। এটাই হচ্ছে হয়, যখন কনফিডেন্স চলে যায়, ব্যাকবোনের শক্তি চলে যায়, পায়ের তলায় মাটি চলে যায়, কোনো নির্দিষ্ট কর্মসূচি থাকে না, দেশকে উন্নতিকরণের দিকে চলে না, তখন এই জিনিসগুলোই কিন্তু প্রকট হয়ে চলে আসে। আইন শৃঙ্খলা খারাপ অনেক আগেও ছিল, কিন্তু তখন দেশের অনেক উন্নতি ছিল, স্বর্ণোজ্জ্বল দিন ছিল, সোনার ভারতবর্ষ ছিল, তখন মানুষের এটা চোখে পড়তো না। এখন তো দেখুন এই ওয়ার্ল্ড জাস্টিস যেটা বলছে, তারা কেন, আমরাই তো বলে দিতে পারবো। তারা যেটা বলেছে আজকে আমাদের কত 79 না কত, কোন দিন দেখবেন 1 নম্বরে হয়ে গেছি, সেখানে অলিম্পিকের মতো আমরা গোল্ড মেডেল পেয়ে গেছি, তখন আর কি বলবেন বলুন। একদম এইখান থেকে আশঙ্কার কথা, যে আশঙ্কা আপনার গলায় প্রতিধ্বনিত হচ্ছে, সেই আশঙ্কায় কিন্তু ভুগছি আমরা সকলেই, এবং সেই কারণেই আজকে এই বিষয়টা আমরা বেছে নিয়েছি আলোচনা করার জন্য, কথা বলার জন্য। আজকের এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত অতি অবশ্যই জানান, টেলিফোন করুন আমাদের। ছোট্ট একটা বিরতি, দেখা হচ্ছে তারপর বিরতির পর ফিরে শুনবো আপনার কথা। দুজন কলার এই মুহূর্তে টেলিফোনে অপেক্ষা করছেন আমার সঙ্গে। প্রথমজন সুব্রত বন্দ্যোপাধ্যায়। নমস্কার সুব্রত বাবু, বলুন। নমস্কার। আমার তো মনে হয় ভারতকে যে স্থানটা দিয়েছে এটা দয়া করে একটু ওপর দিকে স্থান দিয়েছে। যে দেশে প্রধানমন্ত্রীর নামে ফান্ড, পিএম কেয়ার্স ফান্ড,
তার কোনো হিসেব দেবে না, কেউ চাইতে পারবে না, এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে? আমার মনে হয় যে নর্থ কোরিয়া মানে যেখানে কিম আছে তার ওপরেই ভারতের স্থান হওয়া উচিত ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রীর এইরকম একটা ব্যবহার মানে দুর্নীতির জন্য। নাম্বার 1 আইন ব্যবস্থা, স্বামী স্বামীকে যেভাবে করা হলো, মারা গেল ভদ্রলোক, তাদের তো আইন ব্যবস্থা বলে কিছু আছে বলে মনেই হয় না। একটা 83 বছরের ভদ্রলোককে ইউএপিএতে আটক করে জেলে রেখে তাকে মেরেই ফেললো। আরো নিচে স্থান হওয়া উচিত ছিল ভারতবর্ষে। তবে বাংলা একটা কথা আছে যে চাপ পড়লে বাপ বলে, সেটা দেখা গেল যে এই উপনির্বাচনের ফল বেরোতে না বেরোতেই পেট্রোলের দাম আর ডিজেলের দাম একদম 5 টাকা 10 টাকা কমে গেল। কি করে কমলো? আন্তর্জাতিক বাজারে কি পেট্রোলের দাম কমে গেছে? ডিজেলের দাম মানে ক্রুড অয়েলের দাম কি কমেছে? এত কমেছে? অথচ সে কমিয়ে দিল। আরো দেখবে, আরো অনেক কিছু দেখবে। জনগণের হাতে আর কোনো ক্ষমতা না থাকুক, ভোট দেওয়ার ক্ষমতাটা তো আছে, সেটাই জনগণ বুঝিয়ে দেবে আগামী দিনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও সুব্রত বাবু। পরের কলার রামলাল মণ্ডল, বলুন। হ্যালো, নমস্কার পারমতি দেবী। নমস্কার। হ্যাঁ নমস্কার পারমতি দেবী, শুনছি আমরা, বলুন। হ্যাঁ শুভ দীপাবলি। শুভ দীপাবলির শুভেচ্ছা রইল আপনার। আজকে আপনার একটা জিনিস মানে একটা 139টা দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 79 নম্বরে। তো তার মানে হচ্ছে প্রায় অর্ধেক এগিয়ে এসেছে। এবং ভারতবর্ষের সমস্যাটা কি জানেন? ভারতবর্ষের সমস্যাটা তো ভারত তো 200 বছর ব্রিটিশদের পরাধীন ছিল। এবং পরাধীন থাকার জন্য ভারতবর্ষ তো অনেক দিক থেকে পিছিয়ে গেছে, শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে। এবং শিক্ষা এবং সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে যদি ভারতীয় জাতি পিছিয়ে যায়, হ্যাঁ, যে দেশে শিক্ষা হারটা এতই কম, সেই দেশে আপনার বিচার ব্যবস্থা বলুন, সামাজিক যে বিচার ব্যবস্থা বলুন, এইগুলো যে আজকে 139টার মধ্যে 79 নম্বর এসেছে, এটা একটা আনন্দের বিষয়। আরো পিছনে থাকা দরকার ছিল। হ্যাঁ, আর রাজনৈতিক স্বার্থে বলুন, যে কোনো স্বার্থে বলুন, বা মানে অপতপ্ততা বলুন, তো গত 60 বছর 70 বছর স্বাধীনতা হয়েছে। 60-70 বছরে কি এমন শিক্ষার হার উন্নত হয়েছে যে উন্নত দেশ, যেমন ধরুন ইউরোপের দেশগুলো কিংবা আমেরিকার দেশগুলো, তাদের কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা এই 60-70 বছরের মধ্যে হবে, যেখানে আমেরিকা 200 বছর আগে স্বাধীন হয়েছে। হ্যাঁ, এবং উন্নত দেশগুলোর যে জনসংখ্যা আর ভারতবর্ষের জনসংখ্যা, জায়গাটা দেখুন, ভারতবর্ষে 130 কোটির উপরে জনসংখ্যা, এবং ভারতবর্ষের যে 130 কোটি জনসংখ্যার যে চাপ, সেই চাপটা ভারত সরকার রাখছে, এটাই তো একটা গর্বের বিষয়। ইউরোপ, এই আফ্রিকার দেশগুলো দেখুন না, আপনার আরবের দেশগুলো দেখুন, উত্তর কোরিয়ার সঙ্গে তো ভারতের সমালোচনা করলে হবে না। ভারত একটা উন্নয়নশীল দেশ, এবং সে জায়গায় ভারত যে অনেকটা এগিয়ে এসছে আপনার, সেটাই তো একটা গর্বের বিষয়। এবং দেখবেন দীপাবলির পর যেমন অমাবস্যা কেটে যায়, ধীরে ধীরে এটা কেটে আসবে, আরো এগিয়ে আসবে ভারত। 130 কোটি 40 কোটি চাপ নিয়ে এগিয়ে আসবে। এখানে একটা বিরাট অশিক্ষিত সমাজ রয়েছে, যারা ন্যায় দণ্ডই বোঝে না, ন্যায় বিচারই বোঝে না। সেই শিক্ষিত সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তো পূর্ববর্তী পরপর সরকারগুলোর ছিল। হঠাৎ এই 10 বছরের মধ্যে সব নেমে যায়, হঠাৎ এই 10 বছরের মধ্যেই কি উন্নত হয়ে যাবে? বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। পরের কলার পুষ্পেন গোস্বামী, বলুন। হ্যালো। হ্যাঁ আমরা শুনছি, বলুন। নমস্কার। হ্যাঁ হ্যালো। আচ্ছা, এই যে আপনারা যেসব রিপোর্টগুলো দেখাচ্ছেন, বিদেশি রিপোর্টগুলো, এইগুলো তো আমার মনে হয় এর মধ্যেও জল আছে, কারণ এগুলো আরো নিচে নামবে। মোদি বা অমিত শাহ বা বিজেপি সরকার এদের পয়সা দিয়ে একটু উপরে তুলেছে, কারণ যে পরিস্থিতি দেশের অবস্থা হয়েছে,
ম্যাডাম আপনি যদি একটু গ্রাম অঞ্চলে আসেন তাহলে বুঝতে পারবেন, আমাদের দিকে যদি আসেন তাহলে বুঝতে পারবেন মানুষের কি দুরবস্থা আছে। আর পুরো বিজেপি সরকার এবং বিজেপি সমস্ত আপনি কোথায় থাকেন, কোথায় বাড়ি, কোথাকার বাসিন্দা? আমি আপাতত বেলগুড়িয়া থাকি। আমার বাড়ি হচ্ছে করিমপুর থানাতে, বাগজি জমশেদপুর। আমি হচ্ছে জ্যোতির্মোহন বাগচির কবি জ্যোতির্মোহন বাগচির ভাগনা। অতএব আমরা গ্রাম অঞ্চলে থাকি, সেইদের আসুন দেখবেন কটা লোক খায় আর কটা লোক খেতে পারে না। যত চোর ডাকাত গুন্ডা বদমাইশগুলো সব বিজেপিতে ঢুকেছে, তাই এরা পয়সা দিয়ে ইমিডিয়েটলি যত ইডি বিডি জিডি যতগুলো আমাদের এই সংস্থাগুলো আছে, এরা যেন এই বিজেপি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে একদম রাজ্য নেতাদের অর্থনীতিতে ভালো করে দেখাও, কেন কি পরিমাণ টাকা মেরেছে এবং এদের পার্টি কত টাকা করেছে, এগুলো যেন ইমিডিয়েটলি দেখাও। যে প্রধানমন্ত্রী নিজের হিসাব দেয় না এবং কোটি কোটি টাকা নিজের ক্ষেত্রে ব্যবহার করে, জামা প্যান্ট এটা ওটা, যে বেটা চাবেলা তার এত উন্নতি হচ্ছে কি করে, অথচ আমজনতা কেন খেতে পাচ্ছে না, এটা জানার দরকার আছে। 5 টাকা 10 টাকা পেট্রোলে কমিয়ে কোনো লাভ হবে না, কারণ যে পেট্রোলের দাম এমন একটা জায়গাতে নিয়ে এসছে, আমি পেট্রোল 35 পয়সা লিটার দেখেছি 1967 সালে। সেই পেট্রোল কোথায় নিয়ে এসে এরা, এই হিসাবগুলো করা দরকার। আর ইডিবিডি এখানে ওখানে নাকি। অনেক ধন্যবাদ পুষ্পেন বাবু। আমরা বুঝতে পারছি যে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন আপনি এবং আপনার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও আপনার যা মত অতি অবশ্যই একদম খোলা মনে আমাদের টেলিফোন করুন এবং জানান। একটা ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুলের আইন সূচক অনুযায়ী 2021-এ 79 নম্বর স্থানে রয়েছে ভারত, অর্থাৎ বিশ্বে 139টি দেশের মধ্যে আইনের বিচার ব্যবস্থা প্রকল্পের নিয়ম অনুযায়ী এই স্থান পেয়েছে ভারত। মূলত সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি সহ এ ধরনের 8টি বিষয়ের ওপর পর্যালোচনা করে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশগুলিকে। ফলে দেশের বিচার ব্যবস্থা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেল। দেশের আইনি বিচার ব্যবস্থার পরিকাঠামো নিয়ে আগেই বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার আইনি বিচার ব্যবস্থা নিয়েও উঠে গেল প্রশ্ন। প্রসঙ্গত, চলতি বছরে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুলের আইনের সূচকে একটি রিপোর্ট বের হয়েছে। তাতে দেখা গিয়েছে 139টি দেশের মধ্যে 79 নম্বরে রয়েছে ভারত। সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতিমুক্ত উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নির্দেশ ও সুরক্ষা, নিয়ন্ত্রক প্রয়োগ, সামাজিক ন্যায়, ফৌজদারি বিচার সহ 8টি বিষয়ের উপরে বিচার করে এই স্থান দেওয়া হয়েছে। আইনের সূচকের WJP রুল অনুযায়ী 139টি দেশের উপরে পর্যালোচনা করা হয়েছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে দুর্নীতিমুক্ত দেশের তালিকায় 139টি দেশের মধ্যে 95 নম্বরে রয়েছে ভারত। নাগরিক শৃঙ্খলা ও সুরক্ষার বিচারে একদম শেষের দিকে অর্থাৎ 121 নম্বরে রয়েছে ভারত। নিয়ন্ত্রক প্রয়োগের বিচারে 78 নম্বরে স্থান এ দেশের। সামাজিক ন্যায়ের বিচারে 110তম স্থানে রয়েছে দেশ। ফৌজদারি বিচারের নিরিখে 86 নম্বরে রয়েছে ভারত। বিশ্ব ক্ষুধা সূচকে ভারত 116টি দেশের মধ্যে 101 নম্বর স্থান অধিকার করেছিল কয়েকদিন আগেই। সাম্প্রতিক এই রিপোর্টে চিন্তা বাড়ল বিশেষজ্ঞ মহলে। কলকাতা টিভি। এই মুহূর্তে দুজন কলার রয়েছেন আমার সঙ্গে। প্রথমজন গোপাল ঘোষ। বলুন গোপাল বাবু, নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার ম্যাডাম। আজকের যে সাবজেক্টটা নিয়েছেন সত্যি প্রশংসনীয় এবং ডেপথ আছে। যদি কেউ এটাকে অ্যানালিসিস করতে পারে অনেক কিছু পাওয়া যাবে এই আলোচনাটার ভিতর থেকে। যে পরিসংখ্যানটা বেরিয়েছে আমি একটু মনে করিয়ে দিই, আজ থেকে কয়েক বছর আগে মানে কয়েক দশক আগে মাওবাদীরা এই প্রশ্নটা তুলেছিল আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, এই দুর্নীতির যে হিসাব মোদি ধরতে গিয়েছিল তা সে করেনি, পরে ছেড়ে দেওয়া হয়। এই যে আমাদের টাকাগুলো সুইস ব্যাংকে রয়েছে, ওই টাকাগুলো নিয়ে এলে আমরা আর্থিক দিকে সচ্ছল হতে পারি, যে বড় লোকেরা দিয়ে চলে গেছে। আর বন্টন ব্যবস্থাটা যদি সঠিক হয়, দুর্নীতিমুক্ত হয়, তাহলে ভারতবর্ষ 140 কোটির দেশে যে মেধা আছে সেই মেধা দিয়ে আমরা আজকে কি একটা বেরিয়েছে যে কি ভ্যাকসিন, তাই নিয়ে লাফাচ্ছে। আচ্ছা ভ্যাকসিনটা কি মোদি বানিয়েছে না কোনো রাজনৈতিক নেতা বানিয়েছে? বানিয়েছে তো আমার আপনার মতন কোনো দেখুনকার গরিব ঘরের ছেলে। আমি আর একটা উদাহরণ আমাদের কাছে জ্বলন্ত, খড়গপুর IIT সেই ছেলেটির কথা ভাবুন তো, আজকে গুগল সারা পৃথিবী বিখ্যাত হয়েছে, সেও ভারতের। যে ভারতের একজন ক্যাপিটালিস্ট বলে আমরা যাকে খুব ঘৃণা করি, সে কিন্তু কোরাসের মতন কোম্পানি কিনে নিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের সামর্থ্য আছে, সেই জন্য কথা বাড়াবো না। অনেক বিদ্বানরা ফোন করবে আজকে। ডি মুখার্জি যে কথাগুলো বললো একদম সঠিক কথা বলেছে। হ্যাঁ, আমাদের সবকিছু আছে, আমাদের সদিচ্ছা নেই, কারেকশনে ভর্তি।
এতদিন ছিল না, কেউ বলতো না, এখন সাহস করে লোকে বলতে শুরু করেছে যে বিচার ব্যবস্থা, সেখানেও কারাপশন ঢুকে গেছে। আর এইগুলো জানতে গেলে আপনাকে পড়তে হবে বাংলা বই, সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের বইগুলো পড়তে হবে, সাংবাদিক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বই, হতাশ হবেন না যে সিরিজগুলো রয়েছে, ওতে রয়েছে। যা কলেজে পড়ানো, স্কুলে পড়ানো হয় না, কলেজে শেখানো হয় না, এই সমস্ত বইগুলো পড়লে এইসব তথ্য পাওয়া যাবে। কে কোথা থেকে কত কি করছে। এই যে বলেছিল না 15 কোটি টাকা, সঠিক কথা, এটা মোদির তথ্য নয়, এটা মাওবাদীদের তথ্য। প্রত্যেকটা মোবাইলে ওরা মেসেজ করে পাঠিয়ে দিয়েছিল। আজকে ভারতবর্ষের যে টাকা মজুত আছে সুইস ব্যাংকে, ওই টাকা যদি রিকভারি হয়, ভারতবর্ষের যা লোক আছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 কোটি টাকা দেওয়া কোনো ব্যাপারই না। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পরের কলার শেখ হাসমত আলী, বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আপনার যে টিভি সেটের ভলিউমটা সেটাকে 0 করতে হবে, করে টেলিফোনে কথা বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে আমাদের দেশটা এত পিছনে কেন? তো কারণ হচ্ছে পিছন হওয়ার, আমাদের দেশের মধ্যে একটা মিল এইটা নষ্ট হতে চলেছে। এইটা আমাদের সবার যদি মিল মিলাপ থাকে তাহলে আমাদের দেশটা এগোবে। প্রথম কারণ হচ্ছে এইটা। দ্বিতীয় কারণ, কোন সরকারি এতে ঘুষখোরি চলে, এইটাও বন্ধ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের পরের কলার বিমল চট্টোপাধ্যায়। বিমল চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বলুন বিমল বাবু। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাডাম। বলুন। শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে। আপনাকেও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। বলুন, শুনবো আপনার কথা। একদম একদম একদম। ব্যাপারটা হচ্ছে, দেখুন, পরিস্থিতিগুলো বিভিন্ন কলার বিভিন্ন ভাবে তাদের অ্যানালাইজ করার চেষ্টা করছেন। পরিস্থিতি হলো, আগের একজন কলার বললেন যে ভারতবর্ষের বর্বর সরকার ছিল, তারা নাকি উন্নতি কিছু করেননি। তো আমার কথা হচ্ছে, সেই সমস্ত মানুষ যারা আছেন, আজকে যে পরিসংখ্যানের কথা বললেন, পূর্বের কলার বললেন যে টাকাটা বিদেশের ব্যাংকে আছে, সেটাকে রিকভারি করা যদি যেত 15 কোটি না 15 লক্ষ টাকা দেওয়া যাবে। প্রশ্নটা হচ্ছে, যিনি এসেছেন গভর্নমেন্টে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরাবেন। তো টাকাটা ফেরানো বাদ দিয়ে দেখা গেল মোদি ভাইরা, অর্থাৎ তার নিজের নিকট আত্মীয়রা টাকাগুলো মেরে বা পালিয়ে গেল। তাহলে এই প্রশ্নটা যে সুইস ব্যাংকের টাকাটা ফেরত আসবে বা এরা আনবেন, এটার মধ্যে কি সত্যতা আছে, নাকি ইট ইজ ওয়ান টাইপ অফ চিটিং? দ্বিতীয় কথা হচ্ছে যে পেট্রোলের দাম কমেছে বা ডিজেলের দাম কমলো, এটা এখন কমবে কেন জানেন? যে এই যে নির্বাচনটা হয়ে গেল, বিভিন্ন উপনির্বাচন, বিভিন্ন জায়গায় নির্বাচনটা হলো, দেখা গেল প্রত্যেক জায়গাতে এই হনুমানের দল ধরাশায়ী হয়েছে। আগামী 24-এ যে ভোটটা আসছে, সেই ভোটে ওনারা একটা লাল সংকেত পাচ্ছেন যে বোধহয় আমাদের দিল্লির মসনদ থাকবে না বা না থাকার একটা সূচনা তৈরি হয়েছে। এখন দামটা কমতে 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 চলে আসবে। যদি ইনকেস আবার বিরোধীদের ভাগ্যে শিখে ছেড়ে 2024-এ আবার যদি ক্ষমতায় ফিরতে পারেন ওনারা, যদি কোনো ক্রমে বেরিয়ে যান বিরোধীদের অনেকের জন্য দিল্লিতে, তাহলে আবার দেখবেন এই পেট্রোল ডিজেল বাড়তে বাড়তে এবার 150 ঠেকবে। কারণ এরা জনগণের উদ্দেশ্যে, শুধু বাংলা কেন, সমগ্র ভারতবর্ষের আপামর জনগণের উদ্দেশ্যে কিচ্ছু করেনি। যে 8 বছর প্লাস হয়ে গেছে, এর মধ্যে কোনো দিনের জন্য একজন পাবলিক বলতে পারবে না যে মোদী গভর্নমেন্ট আসার পর থেকে ভারতবর্ষের কোন শ্রেণীর মানুষের বিন্দু মাত্র উপকার হয়েছে। দেখুন গ্যাসের কথা, যে গ্যাসটা ওরা উজালা যোজনায় যেখানে দিল 5 কোটি মানুষকে, তখন গ্যাসের মার্কেট ছিল 400, আর আজকে দেখুন গ্যাসের মার্কেট হচ্ছে 943 টাকা। জীবন বেরিয়ে গেছে। আমার নিজের মা মারা গেছে, আমি 2টো সিলিন্ডার পাবো আনতে গেলাম, জীবন বেরিয়ে গেছে। 2000 টাকা 2টো গ্যাসের দাম। সাবার করছি কারা? 133 কোটি মানুষ এই 943 টাকায় কিনছি। তাহলে এটা কি চিটিং নয়? এই চিটিং বাদে যারা সমর্থন করছেন সকালবেলায় গোমূত্র পান করে, তাদের ভাবা উচিত
যারা ভাবছেন যে হিন্দু রাষ্ট্র হবে তারা এখনো মাতৃগর্ভে আছেন। দয়া করে চিন্তা ভাবনা করে কথা বলুন। যদি আনা যেত, যদি জলে আগুন লাগে, এই যদির প্রশ্নটা আনবেন না। যদিটা তো উনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফেরাবেন, পারলেন না কেন এখনো পর্যন্ত? কেন চলে গেল মোদী ভাইদের টাকা পয়সা মেরে দিয়ে? চৌকিদার বানাইয়ে হামকো প্রধান পিএম মত বানাইয়ে। চৌকিদার কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? এটা কতগুলো প্রশ্ন রাখছি। যদি কোনো সহৃদয় দর্শক উত্তর দিতে পারেন, সহৃত উত্তর দিলাম, কৃতজ্ঞ থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য বিমল বাবু। সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন। সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরবো, শুনবো আপনার কথা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির পর আমি পারমিতা ফিরে এলাম আপনার কথা নিয়ে। এই মুহূর্তে শিশির মণ্ডল রয়েছেন টেলিফোনে আমার সঙ্গে। বলুন শিশির বাবু। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনাকে দীপাবলির শুভেচ্ছা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। বলুন। ভারতবর্ষের জনগণের অবস্থা জানার জন্য কোনো রিপোর্ট কার্ডের দরকার নেই। কারণ কি, আমরা ভারতবর্ষে কি ঘটছে দিব্য দৃষ্টিতে দেখছি। মোদির 7 বছরের প্রতিটা 7 বছরে সমস্ত ব্যাপারে ভারতবর্ষ নেমে গেছে। তার কারণ, নেমে যাওয়ার জন্য যে কারণগুলি ঘটা সেগুলি ঘটেছে। আমি এক এক করে কয়েকটি উদাহরণ দিচ্ছি। এই সরকারের বিরুদ্ধে মুখ খুললেই তাকে জেলে ভরা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন চূড়ান্ত ভাবে হয়েছে। বিচার ব্যবস্থাকে পারচেজ করে দেওয়া হয়েছে। এরপরে আছে ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশনের ফলে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গেল। জিএসটি এবং ডিমনিটাইজেশনের ফলে অসংখ্য কল কারখানা ছোটখাটো বন্ধ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ বেকার হলো এবং সর্বোপরি অর্থনীতি চূড়ান্ত ভাবে ভেঙে পড়লো এবং ব্যাংকে টাকা, অব্যবহৃত টাকা বাড়তেই রইল। তার ফলে সুদ কমে গেল এবং যারা ইন্টারেস্টে বেঁচে থাকে সেই ভারতবাসীরা দুর্দশার মধ্যে পড়লো। বর্তমানে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বেড়েছে, আমরা কিভাবে আছি সে আমরাই জানি। এরপরে আমরা কি দেখছি, কৃষকদের উপরে গাড়ি চলে যাচ্ছে। এরপরে মানুষের চূড়ান্ত ভাবে মানুষকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। এরপরেও আমরা কি ভাববো যে ভারতবর্ষ রিপোর্ট কার্ডের ব্যাপারে আরো অগ্রগতি হয়েছে? ভারতবর্ষ হচ্ছে বর্তমানে পৃথিবীর অধমতম দেশগুলির মধ্যে একটি এবং মোদির আমলে এটা ঘটেছে। আমি একজন দর্শককে বলতে শুনলাম, মোদি ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ লিডারের একজন এবং ভারতের কিভাবে অগ্রগতি হয়েছে এবং রিপোর্ট কার্ডগুলো সব ভ্রান্ত। বোধহয় ভদ্রলোকের নাম প্রবীর মুখার্জি। আমার মনে হচ্ছে আয়দার উনি উন্মাদ অথবা ইউরোপে বসবাসকারী। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ শিশির বাবু। পরের কলার নিখিল রায়। বলুন নিখিল বাবু। নমস্কার। শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে ভারতবর্ষের সমস্ত কিছুতেই আমরা দেখছি নিম্নগতি। আপনি ন্যায় বিচার বলুন, মানবাধিকারে বলুন, খাদ্যে বলুন, পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে যে ঊর্ধ্বগতি বলুন, কোনোটাই আমরা ভালো জায়গায় নেই। ভারতবর্ষের মানুষের অবস্থা খুবই খারাপ। এই লকডাউন গেল, আমি ভাবলাম যাকে তাহলে রাবণ বোধহয় আর অযোধ্যার দিকে এগোবে না। কিন্তু যেই লকডাউনটা একটু শিথিল হলো, পৃথিবীর অন্যান্য দেশ যেই প্রবেশ অধিকার দিল, উনি চলে গেলেন G20 সম্মেলন। কোটি কোটি টাকা খরচা হচ্ছে। খুব পরোয়াদের পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দাও, গ্যাসের দাম বাড়িয়ে দাও। এ কি বললো ওসব? আমি প্রধানমন্ত্রী, আমি চেয়ারে বসে আছি, আমি বিদেশ ঘুরবো না। আমি যদি প্রধানমন্ত্রী না থাকি তাহলে বিদেশ ঘুরবো কি করে? আমার তো একটাই উদ্দেশ্য, ভালো ভালো ড্রেস পরো, লাখ টাকা দামের ট্রেন ব্যবহার করো, কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘোরো। এটাই তো আমার উদ্দেশ্য। সাধারণ জনগণের দিকে টাকা বাড়ানোর সময় নেই। আর উনি মানবাধিকার এবং বিচার ব্যবস্থার দিকে এমনভাবে থাবা বাড়িয়েছে যে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে দাও, ওখানে মানবাধিকার ধর্মকারে থাকবে। কিন্তু যে বিরোধী পক্ষে নিয়ে সমালোচনা করবে তাদের জেলে ভরে দাও। এই তো আইন ব্যবস্থা তো তাই। আজকে দেখুন, যে কোনো MLA MP যখন অন্য দলে চলে যাচ্ছে, তখন তাদের বিরুদ্ধে যে সমস্ত কেস আছে সব একদম হয়তো হয়ে যাচ্ছে, কোনো দিকে তাদের নজর নেই। কিন্তু বিরোধী দলের কারুর একটা খুঁত পেলে, তো মহারাষ্ট্র হোক, পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাদেরকে জেলে ভরে দাও, লেখকদের ভরে দাও, চ্যানেল বন্ধ করে দাও। সত্যি কথা বলা যাবে না, যেগুলো হচ্ছে ভারতবর্ষের অবস্থা শোচনীয়। আগামী দিনে এই দলকে যতক্ষণ না জনগণ তাড়াতে পারছে, ততদিন ভারতের স্থান কোনোদিন ভালো হবে না।
অনেক ধন্যবাদ আপনাকে নিখিল বাবু টেলিফোন করার জন্য। আমাদের আরও একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর দেখা হবে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পার্থ প্রতিম দাস টেলিফোনে রয়েছেন আমার সঙ্গে। নমস্কার পার্থ বাবু, শুনবো আপনার কথা, বলুন। নমস্কার ম্যাডাম, প্রথমে আপনাদের আপনাদের আজকে বিষয়টি খুবই ভীষণভাবে প্রাসঙ্গিক, তবে তার বলা নিয়ে একটা কথা বলি আর কি, যদি আপনি পারমিশন। কারণ একটু আগে বিমলবাবু যে ফোন করেছিলেন, খুব প্রাসঙ্গিক ভাবে উনি বললেন যে 15 লক্ষ টাকা বিষয়ে যিনি ফোন করেছিলেন গোপাল ঘোষ, উনি এরকম নাম স্বভাব হয়ে গেছে যে নাম হারিয়ে প্রধানমন্ত্রীর মতো, তার বাড়ি হচ্ছে বাদকুলি, বিমল চট্টোপাধ্যায়, মানে মিথ্যা কথা বলা বিজেপির অভ্যাস। তো আজকের বিষয়টা খুবই প্রাসঙ্গিক আপনাদের। স্বাভাবিকভাবেই মোদী যেমন হবে, আমরা এর বেশি আর কিছু দেখতে পাবো না। বিচারের দিক থেকে সব দিক থেকে ভারতের আরো যতদিন এদের পরিবর্তন। আর পেট্রোল ডিজেলের দাম যেটা কমিয়েছে সামনে এই নির্বাচনে যেভাবে ঝটকায় রাখতে তারই ফল। তবে যাক, এটা উদয় যদি হয় এরকম ভালো, তবে জানি না কতদিন এদের হবে। তবে আরো বিশেষভাবে ফোনটা করলাম না, এই কিছু ভুল মানুষ মিথ্যা নাম নিয়ে এদের সব বলার সাহস নেই। এটা মিথ্যা নাম নিয়ে বিভিন্ন জায়গায় ফোন করে প্রপাগান্ডা করে পারেন, সবগুলার থেকে সমস্ত বিভিন্ন চ্যানেলে। নমস্কার ম্যাডাম। অনেক ধন্যবাদ আপনাকে পার্থ প্রতিম বাবু। আজকে যে বিষয়ে আমরা কথা বলছি, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, তাদের যে সমীক্ষা, সেই সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে যে আইনের শাসন যে সূচক 2021 যে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিশ্বের 139টি দেশের মধ্যে ভারত রয়েছে 79তম স্থানে এবং দুর্নীতির হারের নিরিখে ভারতের স্থান 97, নাগরিক শৃঙ্খলা এবং সুরক্ষা 121তম স্থানে রয়েছে ভারত, আইনের প্রয়োগে ভারত রয়েছে 121তম স্থানে, মৌলিক অধিকার রক্ষার কথা যদি বলা হয় সেখানে ভারতের স্থান 93, দেওয়ানি বিচার ব্যবস্থায় 110তম স্থানে রয়েছে এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় ভারতের স্থান 86। অর্থাৎ ভারতের অবস্থান কতটা তলানিতে তা কিন্তু বোঝাই যাচ্ছে, খুব স্পষ্ট সেটা। এই সম্পর্কে আলোচনা করছি, জানতে চাইছি আপনার মত। একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর, শুনবো আপনার কথা। ঘড়িতে সময় বলছে আপনার কথার একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি আমরা। এই মুহূর্তে দুজন কলার রয়েছেন টেলিফোনে আমার সঙ্গে। প্রথমজন মঞ্জু সেন, নমস্কার। আমাদের পরের কলার কদর শেখ, বলুন। ভারতবর্ষ হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই শব্দগুলোর মধ্যে বেশিরভাগ শব্দ যেন মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে। এটা এখন স্বৈরতন্ত্রে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনার মুখ থেকেই শুনলাম যে বিচার ব্যবস্থায় ভারতের কত %, তারপর আপনার শাসন ব্যবস্থায় কত % ভারতের স্থান বিশ্বে। এই দিক দিয়ে কিন্তু আমাদের এই সচেতন বিচার ব্যবস্থায় ভারতের স্থান 110তম স্থানে, 139 মধ্যে 110তম। এই দিক দিয়ে বোঝা যায় যে ভারতবর্ষের অবস্থা কি, মারাত্মক অবস্থা। যে ভারতবর্ষ আমাদের একটা গর্ব ছিল, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল এবং আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে জনগণের মধ্যে, যে এই সরকার এইভাবে যদি আমাদের ভারতবর্ষকে চালায় তো ভীষণ এক দুরবস্থার সম্মুখীন হতে হবে আমাদের। বাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। পরের কলার মঞ্জু সেন, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, উনি টেলিফোন করেছেন আমাদের, শুনবো। মঞ্জু দেবী, আপনার কথা বলুন। আমি সব থেকে বিস্ময়কর হয়ে বলছি যে এই যেরকম যে প্রধানমন্ত্রী আমরা জীবনে পাবো বলে, এই এত বছর প্রধানমন্ত্রী পাওয়ার পর আমরা কল্পনায় ভাবতে পারিনি যে এইরকম একজন প্রধানমন্ত্রী হবে, এ আমাদের দেশের মাথা হবে। কারণ যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য কোনো চিন্তা করে না, যে প্রধানমন্ত্রী নিম্ন স্তরের মানুষের জন্য কোনো চিন্তা করে না, কে খেলো কে না খেলো, কে মরলো কি বাঁচলো, শুধু নিজের দিকে নিজে বিবেচনা করে থাকে। নিজে কত টাকা দামের জিনিস ব্যবহার করব, চশমা কত টাকা দামের ব্যবহার করবো, পেন কত টাকা দামের ব্যবহার করব, কত লাখটারি মারবো। তাও যদি জানতাম উনি এসেছেন একজন মহান বড় লোকের ফ্যামিলি থেকে, আজকে এখানে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে জানতাম যে হ্যাঁ উনি ঠিক কাজ করছেন। কারণ এতদিন উনি যা উপভোগ করেছেন সেইরকম উপভোগ করতে চাইছেন। কিন্তু যে মানুষটা মাটির থেকে এসে এখানে যে
বড় সিংহাসন পেয়েছে, আজকে তার উচিত ছিল প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য চিন্তা করা। একটা বলবারের সিএ মনে শপথ করে যে ও একটা ভালো কাজ করেছে, কোনো ভালো মানুষের জন্য ভালো কাজ করেছে একটা। আচ্ছা বলুন তো, আমি একটা কথা বলছি আমাদের প্রত্যেককে, যারা দর্শক প্রত্যেকে শুনুন, আপনারা শ্রোতা যারা আছেন তারা প্রত্যেকে শুনুন। আমরা যখন আগে যখন আমরা সমবেত গন্ধে দেশাত্মবোধক গানগুলো গাইতাম বা দেশাত্মবোধক গান শুনেছি, তার মধ্যে বলা হতো কি, বলো 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 সবে ভারত আবার কবে জগতে সবাই শ্রেষ্ঠ আসন লবে। এই শ্রেষ্ঠ আসন তখন আমরা বলতাম যে স্বদেশ আমার জন্মভূমি, কে না ভারতবর্ষকে। তার জন্য আমরা সবসময় বলতাম যে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। এই ভারতবর্ষ যেখানে জন্মগ্রহণ করে আমরা ধন্য হয়েছি বলে বলবো? কিসের ভারতবর্ষ? কোন ভারতবর্ষ? এই ভারতবর্ষ কোথায় লেখা থাকবে? ইতিহাসের পাতায় কোনোদিন এই ভারতবর্ষের নাম লেখা থাকবে না। নরেন্দ্র মোদী যে ভারতবর্ষ যে ব্যবহার করছে, এই ব্যবহারের নাম জীবনে ইতিহাসের পাতায় একদিনও লেখা থাকবে না। এই যেদিন যাবে এখান থেকে, সিংহাসন থেকে ত্যাগ করে বাইরে বেরিয়ে যাবে, সেদিন থেকে ওর নাম, ও নিজে স্টেডিয়ামের নাম পাল্টে নিজের নাম রাখছে, কোন রাস্তার নাম নিজের নামে রাখছে। এরকম কেউ আছে যে নিজের নামে নিজে ঢাক হয়ে যায়? সে আবার কিসের মানুষ যে নিজের নামে নিজে ঢাক হয়ে যায়? বুঝতে পেরেছি মঞ্জু দেবী, আপনার উষ্মা, আপনার ক্ষোভ, আপনার রাগ, আপনার বিরক্তি সবটাই আমাদের ছুঁয়ে গেছে। আপনি যা বলতে চেয়েছিলেন আপনি বলেছেন আমাদের চ্যানেলের মারফত। আপনার মনের কথা, আপনার যা মত, আপনার যা অভিমত আপনি তুলে ধরেছেন, ব্যক্ত করেছেন, এবং যারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে টেলিফোন করলেন এবং তুলে ধরলেন আপনার নিজেদের কথা, যেটা আপনার মনের কথা, সেই কথা মন খুলে বললেন, আমাদের সঙ্গে শেয়ার করলেন। ঠিক একইভাবে আপনারা টেলিফোন করুন এবং জানান আপনাদের কি বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেই বিষয় সম্পর্কে আপনার কি মত। আপনাদের কথা, আপনাদের অনুষ্ঠান প্রত্যেক সোম থেকে শনি দেখা হয় আপনাদের সঙ্গে ঠিক রাত ৮টায়। আমরা হাজির থাকি কলকাতা টিভির পর্দায়। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন প্রত্যেককে। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।